এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান ৮০% মানুষ। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৪ মাস হতে চলল। সেই ৪ মাসের মাথাতেও এখনও সেই বিতর্ক চলছে। সেই বিতর্ক করার চেষ্টা করছেন অনেকেই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কতজন নিহত হয়েছিল, পুলিশ কতজনকে মেরেছিল, আদতেও পুলিশ মেরেছিল নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তৃতীয় পক্ষ কোনো ঘটনা ঘটিয়েছিল। এবার প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর শিরোনাম দেখলেন। এবারে আপনাদের দেখাবো মূল ভিডিও। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। চলুন কথা না বেরিয়ে শুরু করেই আজকের এই ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য, এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান ৮০% মানুষ। হ্যাঁ, ৮০% মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান। আমি আমার ইউটিউব চ্যানেলে একটি জরিপ দিয়েছিলাম দুদিন আগে, এখনো পুরোপুরিভাবে ২ দিন হয়নি, মানে ৪৮ ঘন্টা হয়নি। আমি ভিডিওটি করছি দুপুরে, রেকর্ড করছি। এই সময়ের মধ্যে এই জরিপে অংশ নিয়েছেন ৬০,০০০ মানুষ, মানে ৬০,০০০ মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। এবং এই ৬০,০০০ মানুষের মধ্যে ৮০% মানুষ মনে করেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকেই ভোট দেবেন। আমার এই জরিপটিতে খুবই সিগনিফিকেন্ট কিছু ঘটনা রয়েছে, আমি যেটি বলছি বা বলবো। এই জরিপটিতে আমি ৪টি দল দিয়েছিলাম, বাংলাদেশের প্রধানতম ৪টি রাজনৈতিক দল। আমি এই জরিপে প্রথমে দিয়েছি বিএনপি, এরপরে দিয়েছি জামাত ইসলাম, এরপরে দিয়েছি জাতীয় পার্টি, এরপরে দিয়েছি আওয়ামী লীগকে। কেন দিয়েছি? এর আগের জরিপগুলোতে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নাম উপরের দিকে ছিল। তখন আমার মনে হয়েছে কি আওয়ামী লীগের নাম উপরের দিকে থাকাতেই কি মানুষ আওয়ামী লীগকে বেশি ভোট দিয়েছে? এই কারণে এই জরিপটিতে আমি আওয়ামী লীগের নাম একেবারে নিচে দিয়েছি। প্রথমে দিয়েছি বিএনপির নাম, সেকেন্ডে রেখেছি আমি জামাত ইসলামের নাম, থার্ডে রেখেছি জাতীয় পার্টি, ফোর্থ নম্বরে হচ্ছে আওয়ামী লীগ। এবং ইউটিউবের এই জরিপে আসলে ৪টার বেশি অপশন অ্যাড করা যায় না। যদি অপশন অ্যাড করা যেত আমি আরো কয়েকটি দলকে অ্যাড করতাম এখানে। আশ্চর্যজনকভাবে ৬০,০০০ মানুষের মধ্যে ৪৮,০০০ মানুষ তারা আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছেন। বিএনপিকে চাইছেন মাত্র ৯% মানুষ। এবং আশ্চর্যজনকভাবে বিএনপির চাইতেও জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন আরো ১% মানুষ বেশি। জামাত ইসলামীকে চাইছেন ক্ষমতায় ১০% মানুষ। আর বরাবরের মতো জাতীয় পার্টি এখনো পর্যন্ত সকল জরিপে তারা মাত্র ১% মানুষের ভোট পেয়েছেন। এই জরিপটিতে ২৭০০ মন্তব্য পড়েছে, ৫৩০০ রিয়াকশন পড়েছে। ৬০,০০০ মানুষ এই জরিপটিতে অংশ নিয়েছে, যেটা এর আগের জরিপে ছিল ৪৫-৫০,০০০। এবার আরো একটু বেশি মানুষের আনাগোনা হয়েছে এখানে। আমি একটু মন্তব্য পড়তে চাই। সেই মন্তব্য আমি কোনোভাবেই ফিল্টার করে পড়বো না। আর আপনারা জানেন যেখানে ৮০% মানুষ নৌকাকে চাইছে, আওয়ামী লীগকে চাইছে, সুতরাং ৮০% মন্তব্যে নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষেই যাবে এবং আওয়ামী লীগের কমেন্টগুলোই হওয়ার কথা। এবং আমি তাও কিছু মন্তব্য পড়ছি, অনেক মন্তব্য, ২৭০০ কমেন্ট, এগুলো সব তো পড়া সম্ভব নয়, সব পড়ে ভিডিও করা সম্ভব নয়, বড় হয়ে যাবে অনেক। প্রথম যে মন্তব্য আমি পেয়েছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, অনুশোচনায় ভুগছি, সরি শেখ হাসিনা। এই মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়িয়েছেন, আওয়ামী লীগকে যারা চাইছেন, তাদের বেশিরভাগই মন্তব্য এরকম: আগেই ভালো ছিলাম, না বুঝে আন্দোলনে গিয়েছিলাম, আন্দোলনে গিয়ে ভুল করেছি, আমরা প্রতারিত হয়েছি। মোটা থেকে এই ৪টা বাক্য দিয়েই তারা নৌকার পক্ষে আবারও ভোট দিতে চাইছেন, তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাইছেন, তারা আবারও নৌকাকে চাইছেন। তারা মনে করছেন যে তারা ভুল করেছেন। জানি না তাদের এই মতিভ্রম কেন হলো বা তারা কোন ধরনের অনুশোচনায় ভুগছেন, জানি না। একজন লিখেছেন, ৫ তারিখের আগে শেখ হাসিনাকে স্বৈরাচার মনে হতো, এখন মনে হচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার। তিনি বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতা চলছে, একেক সময় একেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, এই সমস্যাগুলোকে ইঙ্গিত করে তিনি বলছেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দরকার, কারণ শেখ হাসিনার সময় তিনি মনে করছেন এই ধরনের অস্থিরতা সমাজে ছিল না। একজন বলেছেন, আমরা কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ আওয়ামী লীগের পাশে আছি, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। একটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, খুব বড় কমেন্ট, পড়তে চাই। তিনি বলেছেন, আমার পরিবারের ৯টা ভোট, ৯টা ভোটে নৌকায় দেব, অথচ এখানে এখন একটা ভোট দেওয়ার সুযোগ হলো। তাহলে বুঝে নেন অনলাইনের বাইরেও কত ভোট আছে। অলরেডি আশেপাশে কান রাখলে শোনা যাচ্ছে, আগেই ভালো ছিলাম। এই যে এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি নিজেও আমার একই রকম ধারণা। ওনার যেই মন্তব্য, সেই মন্তব্য উনি কেন করেছেন সেটা আমি বুঝতে পারছি। কারণ আমারও ধারণা যে আওয়ামী লীগ যেহেতু রাজপথে নেই, তাই তারা অনলাইনে সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা দেখলাম যে এই জরিপ বা এই ধরনের জরিপগুলোতে বিএনপির জয় জয়কার বা জামাত ইসলামের জয় জয়কার এবং আওয়ামী লীগের শোচনীয় পরাজয় করতো প্রতিটি জরিপে।
ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সিনারিও থেকে আওয়ামী লীগ আউট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে বলা যায় যারা আওয়ামী লীগ সমর্থক তারা সবাই যেন অনলাইনে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগের পক্ষে। এবং যেটা আমার মনে হয় পর্যবেক্ষণে আ হয়তোবা মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ এখন খুব একটা নেই বলে তারা এখন অনলাইনে তাদের খুব বেশি পরিমাণে জোর দিচ্ছেন। তবে এখানে উনি আরেকটা কমেন্ট যেটা করলেন যে, তার পরিবারে ৯ জন সদস্য রয়েছেন। সুতরাং ৯ টা ভোট, তিনি অনলাইনে ১ টা ভোট দিয়েছেন। তিনি বলছেন যে, "কান পাতলে চারপাশে নৌকা, নৌকা শোনা যায়।" তো আমি উনার কমেন্টটা পড়ি আমি এখন আমার কাছে মনে হচ্ছে, আমি হয়তোবা একটা এপিসোড চালু করতে পারি। জনতার কথা, জনতার জরিপ, জনতার বক্তব্য বা জনতার রায়। যেখানে আমি প্রতিদিন হয়তো একটা এপিসোড রাখতে পারি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলতে চাইবো। সেখানে তারা কোন দলকে ভোট দিবেন যেহেতু নির্বাচনও হয়তোবা সামনে হবে এবং কোন দলকে তারা চাইবেন এবং সেই ভিডিওগুলো এমন হবে না যে আমি একেবারেই নৌকার পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বিএনপির পক্ষে যারা কথা বলছেন সেগুলো আমি দিব না তা নয়। একেবারে আমি রেখে দিব এবং আপনারা তখন সেটা দেখতে পাবেন এবং আমার মনে হয় সেটাও করা উচিত। তাহলে অনলাইনে বাদ দিয়ে অফলাইনে মানুষ বা বাস্তবিক অর্থে মানুষ আসলে কি চাইছে, কোন ধরনের পরিবর্তন চাইছে, কোন মানুষকে চাইছে সেটা তখন আমরা বুঝতে পারবো। বা আরেকটা জিনিস করা যেতে পারে আমি যদি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে রাখি আমার কমিউনিটির এখানে, সেখানে কি আপনারা ভিডিও পাঠাতে পারবেন? যে আপনারা কোন দলকে ভোট দিতে চান, কেন ভোট দিতে চান? এই কথাগুলো নিয়ে যদি সেটা করেন তাহলে সেক্ষেত্রে আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা আমাকে মেইল করতে পারেন। আর সেই সাথে আমি নিজেও অফলাইনে আমি নিজে গিয়ে আমি মানুষের সঙ্গে কথা বলব। সেটাও খুব ভালো ফলাফল আমরা হয়তোবা পেতে পারি। সমাজের বাস্তব চিত্র আমাদের চলে আসবে। আচ্ছা, আরেকজন লিখেছেন অনেক বড় একটা মন্তব্য আমি পড়তে চাই। এত বড় মন্তব্য আমার এর আগে আমি ওরকমভাবে পাইনি বা চোখে পড়েনি। তিনি লিখেছেন, আমি তার নামটা পড়তে চাই। উনার নাম নিশাত। তিনি লিখেছেন, "আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। অনেক ধন্যবাদ।" তিনি লিখেছেন, "আমি একজন চাকরিজীবী। আমি সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না। তবে আমরা ৩ পুরুষ থেকে আওয়ামী লীগকে সমর্থন করি। আমি শেখ হাসিনার শাসনামলে বিগত কয়েক বছর ধরে তার কাজকর্ম দেখে চরম বিরক্ত ছিলাম। তবে এখন দেশে যা দেখছি, ১. পাকিস্তান প্রীতি, ২. ৭১ এর মুক্তিযোদ্ধাদের অস্বীকার এবং অপমানিত করা, লাঞ্ছিত করা, ৩. মুক্তিযুদ্ধে যাদের অনেক অবদান ছিল তাদের মধ্যে বিভাজন এবং তাদেরকে অস্বীকার করা, ৪. বিচার বিভাগের নষ্ট কালচার এবং পক্ষপাতমূলক বিচার ব্যবস্থা, ৫. বর্তমান সরকারের ফেলিওর, ৬. পক্ষপাতমূলক আচরণ, স্বজনপ্রীতি, ৭. আইনশৃঙ্খলার চরম অবনতি, ৮. বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ৯. সাজাপ্রাপ্ত বড়, বড় দাগী আসামিদের জেল থেকে ছেড়ে দেওয়া। তখন মনে হতো শেখ হাসিনা এবং তার বড়, বড় নেতাকর্মীরা খুব খারাপ করছে। কিন্তু বর্তমানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন যারা আছে তাদের চেয়ে শেখ হাসিনা সরকার হাজার গুণ ভালো ছিল।" এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? যারা একেবারে সাধারণ, রাজনীতির সঙ্গে যাদের কোনো যোগসূত্র নাই, তারা অনেকে হয়তোবা বর্তমানের যে বিপ্লব পরবর্তী সময়ের নানান উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে বাংলাদেশ, খুবই স্বাভাবিক এটা। সকল সমাজে এটা হয়েছে, সকল দেশে বিপ্লবের পরবর্তী সময়ে সবকিছু ধ্বংসপ্রাপ্ত এলোমেলো একটা ব্যাপার। আ সাধারণ যারা তারা অনেকেই হয়তোবা সুদূরপ্রসারী তারা চিন্তা করেন না। যে হ্যাঁ, এই ধাক্কাটা সামলে উঠতে পারলে হয়তো বাংলাদেশ আরো বেটার কিছু পাবে। আমরা সুদূরপ্রসারী চিন্তা করতে পারি না। যেহেতু শেখ হাসিনা চলে গেল যেমন শেখ হাসিনা পতনের আন্দোলনের সময়ও এমন নয় যে আমরা মানে সাধারণ মানুষ শুধু প্রসারী চিন্তা করে অনেকেই আন্দোলনে গিয়েছে তা নয় কিন্তু। অনেকে ওই মুহূর্তে কি ঘটছে সেই মুহূর্তে প্রতিক্রিয়ায় তারা আন্দোলনে গিয়েছে যে এত, এত ছাত্র মারা যাচ্ছে, এত, এত মানুষকে খুন করছে সরকার এবং খুব স্বাভাবিকভাবেই আম কোন মানুষের মৃত্যুই কাম্য নয় এবং সাধারণ ছাত্র যারা নিরীহ ছাত্র তাদের মৃত্যু নিশ্চিতভাবেই সবার মনে অনেক কষ্টের জন্ম দিয়েছে, ক্ষোভ জন্ম দিয়েছে এবং সবাই আন্দোলনে গিয়েছে। তখন তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনাকে নামালেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আসলেই তো সব সমস্যার সমাধান কোনভাবে একদিনে সলভ করা সম্ভব নয়। আ অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন রয়েছে। তো সাধারণ যারা রাজনীতির বাইরের মানুষ, তারা এখন বলছেন যে, "আগে ভালো ছিলাম।" কারণ আগে হয়তোবা এরকম অস্থিতিশীল পরিস্থিতি দেখিনি, দেখা যায়নি, তারা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি। তো এই সময়টুকু তাদের পার করতে টাফ হচ্ছে। দ্রব্যমূল্য যেহেতু কমছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। তো মানুষ ভাবছে আগেই ভালো ছিলাম। আরেকটা দল রয়েছে যারা আওয়ামী লীগের সমর্থক জানেন উনি, আওয়ামী লীগের সমর্থক। যারা একেবারে অন্ধ সমর্থক নন, তারা ছাড়া যারা এমনি আওয়ামী লীগের সমর্থক, তারা অনেকেই শেখ হাসিনার এসব কাজে বিরক্ত ছিলেন। নির্বাচনগুলো কেন তিনি এভাবে করেছেন, মানুষ খুব বিরক্ত ছিল। বিরোধী পক্ষের কথা বাদ দিলাম, যারা আওয়ামী লীগের সেনসিবল সমর্থক তারাও। এবং জুলাই গণ আন্দোলনে শেখ হাসিনা বা সরকারের নানান পদক্ষেপ নিয়েও আওয়ামী লীগ সমর্থকেরাও বিরক্ত ছিল। তারাও আন্দোলন করেছে, তারাও শেখ হাসিনার পতন চেয়েছে। বাট এর পরবর্তী সময়টুকুতে তাদের মধ্যে হতাশা গ্রাস করেছে। কারণ অনেকেই শেখ হাসিনা বিরোধী ছিলেন। তারা বঙ্গবন্ধু বিরোধী নন। অনেকেই আওয়ামী লীগ বিরোধী ছিলেন। তারা জামাতের পক্ষে লোক নন। তো ওই মানুষগুলো আসলে তারা এখন আবার আগেই ভালো ছিলেন সেটা তারা বলছেন। মন্দের ভালো, একটা মন্দ। তারা মনে করছেন এখনকার সময়টা মন্দ। শেখ হাসিনাও মন্দ ছিল বাট শেখ হাসিনার মধ্যে মন্দের মধ্যে ভালো ছিল। তো মোটা দাগে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম মন্তব্যগুলো শুধু পড়ব। অনেক মন্তব্য রয়েছে। আমি আর বেশি মন্তব্য পড়তে চাই না। আপনারা মন্তব্যগুলো আপনারা পড়ুন এবং আপনারা বুঝতে পারবেন। ২৭০০ কমেন্ট রয়েছে। বেশি বড় করলে ভিডিও মানুষ হয়তো বিরক্ত হবে। একটা মন্তব্য পড়ে আমি শেষ করতে চাই।
লিখেছেন নির্বাচন এই মুহূর্তে হোক অথবা 15 থেকে 20 বছর পর যখনই হবে আওয়ামী লীগ চাই। আমরা জানি বিএনপি দেশের মানুষকে খাওয়ায় পড়ায় এমনি নিয়ে যাবে, দেশে কোনো উন্নতি করবে না। জামাত আসলে দুর্নীতি হয়তো কম হবে, কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের ইরানের মতো হয়ে যাবে। বাংলাদেশের জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিন্তু শেখ হাসিনা তো সারা জীবন বেঁচে থাকবেন না। শেখ হাসিনার বর্তমান শারীরিক যে অবস্থা, যে বয়স এবং মেন্টাল যে কন্ডিশন, তার পক্ষে পুনরায় বাংলাদেশে এসে রাজনীতি করে এতগুলো মামলা ফেস করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া 15 থেকে 20 বছর পরেও আপনি বলছেন যদি নির্বাচন হয়, আদৌ কি সম্ভব? বা এখনো শেখ হাসিনার এত জনপ্রিয়তা কেন? আওয়ামী লীগকে কেন এখনো ৮০% মানুষ ভোট দিতে চায়? আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। নাকি আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থকরাই রয়েছেন? সেটা জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 4 মাস হতে চলল। সেই 4 মাসের মাথাতেও এখনও সেই বিতর্ক চলছে, সেই বিতর্ক করার চেষ্টা করছেন অনেকেই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কতজন নিহত হয়েছিল, পুলিশ কতজনকে মেরেছিল, আদতেও পুলিশ মেরেছিল নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তৃতীয় পক্ষ কোনো ঘটনা ঘটিয়েছিল। এ ব্যাপারে এবার একটা কড়া মন্তব্য করলেন এবং সেই বিতর্কটা উস্কে দিলেন ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার। ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার নতুন একটা মন্তব্য করলেন, যে মন্তব্যের আবার পাল্টা জবাবও দিয়েছেন ব্রিটিশ একজন সাংবাদিক। কি সেই মন্তব্য, কি সেই পাল্টা জবাব, কাদেরকে নিয়ে এই মন্তব্য করলেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ব্রিটিশ এমপির কথা। ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেউ নিহত হয়নি, বরং জামাত ইসলামীর সদস্যদের, জামাত ইসলামীর সন্ত্রাসীদের গুলিতে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এমন মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং মুসলিম দেশ হওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের বেছে বেছে নির্যাতন করা হয়েছে, হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন মন্তব্য যখন ব্রিটিশ এমপি করলেন তখন সেই মন্তব্যটার গুরুত্ব অনুধাবন করতেই হয়। ব্রিটিশ এমপি বাংলাদেশ সম্পর্কে কেন এই মন্তব্য করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যে লবিস্ট নিয়োগ দিয়েছেন, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানির লবিস্ট, এবং সেই লবিস্ট ব্রিটিশ লবিস্টই নিয়োগ দিয়েছেন এমনটাই শোনা যাচ্ছে, সেই লবিস্ট কি জোরে সোরে কাজ শুরু করেছে? এর আগে আমরা দেখেছি ব্রিটিশ এমপিদের সমন্বিত একটা রিপোর্ট প্রকাশ হয়েছে এবং সেই রিপোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। এবার ব্রিটিশ এমপি মন্তব্য করলেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জামাত ইসলামের সন্ত্রাসীদের দ্বারা হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং আন্দোলনের পর হিন্দুদের নির্যাতন করা হয়েছে, যেটা জামাত ইসলামী করেছে। সেই মন্তব্য যখন করলেন তখন জামাত ইসলামের সাবেক বড় বড় নেতারা যখন যুদ্ধাপরাধীর মামলায় দণ্ডিত হচ্ছিলেন সেই সময় তাদের আইনি সহযোগিতা দেওয়া ব্রিটিশ আইনজীবী ডেভিড বার্গম্যান তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। ডেভিড বার্গম্যান সম্পর্কে বলে রাখা ভালো, ডেভিড বার্গম্যান বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, বাংলাদেশের সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেনের জামাতা। ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান। এই ডেভিড বার্গম্যান এর আগেও জামাত ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং যুদ্ধাপরাধী মামলায় জামাত ইসলামের দণ্ডিতদের, অভিযুক্তদের পক্ষে আইনি সহযোগিতা দিয়েছিলেন। তিনি এবারও জামাত ইসলামের পক্ষে অবস্থান নিলেন এবং বললেন ব্রিটিশ এমপির এই মন্তব্যের কোনো ভিত্তি নেই। তিনি এটাও বললেন যে লেবার পার্টির এই এমপি, লেবার পার্টির এমপিরা কোনো মন্তব্য করার ক্ষেত্রে কোনো রিপোর্ট পেলে সেই রিপোর্ট তারা যাচাই বাছাই করে না, তাদের বিন্দুমাত্র গবেষণা করার কোনো নজির নেই, গবেষণা না করে, বিচার বিশ্লেষণ না করেই তারা মন্তব্য করে দেয়। এমনভাবেই ডেভিড বার্গম্যান ব্যারি গার্ডিনারের এই মন্তব্যকে এক ধরনের চাপা দেওয়ার চেষ্টা করেছেন কিংবা এই মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়নি, তৃতীয় পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং আমরা এই সরকারেরও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকেও বলতে শুনেছি যে 7.62 বুলেট যে রাইফেলে ব্যবহৃত হয় সেই রাইফেল বাংলাদেশের পুলিশ, আর্মি
বিজিবি কেউই ব্যবহার করে না। তৃতীয় পক্ষের বুলেট আমরা পেয়েছি, এই তৃতীয় পক্ষ কারা সেটা খুঁজে বের করতে হবে। এই মন্তব্য করার পরেই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই মন্তব্যই সঠিক প্রমাণ হতে চলেছে, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই মন্তব্যের জের ধরে ব্রিটিশ এমপি এমন মন্তব্য করলেন? ঘটনা যেটাই হোক, ঘটনাটা যে এক ধরনের বিতর্ককে উস্কে দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ এমপি আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি করছেন কিনা সেটাও একটা বড় বিষয়, কিংবা লবিস্ট ব্রিটিশ এমপিকে দিয়ে এই বর্ণনাটা, এই মন্তব্যটা করিয়ে নিয়েছেন কিনা সেটাও দেখা যেতে পারে। তবে যেটাই আপনি দেখুন না কেন, তলিয়ে দেখতে গেলে অনেক সময় লাগবে, অনেক তদন্তের প্রয়োজন, কিন্তু ব্রিটিশ এমপির এই মন্তব্যটা বাংলাদেশের প্রেক্ষাপটকে একটু হলেও নাড়া দেবে, এটা বলার অপেক্ষা রাখে না। দর্শক, আপনার কি মনে হয়, ব্রিটিশ এমপির এই কথা কি সঠিক, নাকি ডেভিড বার্গম্যান যেভাবে এটার বিরুদ্ধে উচ্চারণ করেছেন তার অবস্থানটা সঠিক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তারই প্রেক্ষাপটে বেরি গার্ডিয়ান কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি, বরং জামায়াত ইসলামের সদস্য সন্ত্রাসীদের কারণে এই ঘটনা ঘটেছে, তারাই এই নৃশংসতার হত্যার কারণ। তিনি আরও বলেছেন, বাংলাদেশে একটি মুসলিম কান্ট্রি দেশ, সেখানে হিন্দুদের সংখ্যা কম থাকার কারণে তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের ঘরবাড়ি পোড়ানো হয়েছে এবং তাদের মারধর করা হয়েছে, এবং এখনও সেই ঘটনা চলছে। বাংলাদেশ এখন জামায়াত ইসলামী সন্ত্রাসের ভরে গেছে, আর এই কারণেই বাংলাদেশে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং আন্দোলন প্রতিনিয়ত চলছে। এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেলেন। এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত নিয়ে জরিপ করা হয়। সেই জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সংখ্যাই সবথেকে বেশি, আওয়ামী লীগের পক্ষেই সাধারণ জনগণ ভোট দিচ্ছে বেশি। তারই একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। যারা আন্দোলন করেছে তারা অধিকাংশই এখন অনুশোচনায় ভুগছে। তারা বলছে যে আমরা ভুল করেছি। এমনই অনেক মন্তব্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর কমেন্ট বক্সে। তারা বলছে, আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি, আমরা এখন অনুশোচনায় ভুগছি। এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে উপস্থাপন করি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।